গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ১ নম্বর অধ্যায় থেকে উম নদীর সঞ্চয় কাজের ফলে ঘটিত ভূমিরূপ এই বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিরূপ কিভাবে তৈরি হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। সহজে আমরা তোমাদের এই বিষয়গুলো বুঝিয়ে দেব। ঠিক আছে? তাহলে আর আমরা আমাদের চ্যানেলে এর আগে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে এখানে যেটা প্রথমে দেখব আমরা সেটা কি, সেই ভূমিরূপটার নাম হচ্ছে যে নদীর সঞ্চয় কাজের ফলে সেটা হচ্ছে যে পলল শঙ্কু বা পলল বজনী। ঠিক আছে? আর নদী সঞ্চয় কাজ কিভাবে করে, একটা হচ্ছে ভাসমান, মানে সঞ্চয় মানে কি, সঞ্চয় মানে হচ্ছে যে নদী কোনো কিছুকে জমায় কি করে, ঠিক আছে, জমা করে। ঠিক আছে? না, এটা হচ্ছে বহন কাজের পদ্ধতি। ঠিক আছে? কি কি, একটা হচ্ছে যে ভাসমান, একটা হচ্ছে লম্ফদান, আর একটা হচ্ছে আকর্ষণ, আর একটা দ্রবণ। এই চারটে পদ্ধতিতে নদী কিন্তু সঞ্চয় কাজ করে। ঠিক আছে? বা কোনো কিছুকে জমা করে। ঠিক আছে? তাহলে এখানে যেটা বলেছে সেটা কি, সেটা হচ্ছে যে পলল শঙ্কু ও পলল বজনী, এই দুটো জিনিসই কিন্তু এখানে আমরা প্রথমে দেখব। ঠিক আছে? তাহলে এটা কি হয়, এটা হচ্ছে যে পাহাড় যেখানে থাকে সেখানে পাহাড়ের যে জায়গাটা উম যখন মাটিতে মেশে, পাহাড়ের ঢালু ঢালু জায়গাটা যখন মাটিতে মেশে তখন সেখানে ঢালটা অনেকটাই কমে যায়। তাহলে তখন কি হয়, তখন সেখান দিয়ে যদি কোনো নদী যায় তাহলে নদীটা কি হয়, নদীটা তাহলে ওই যা কিছু সে পাহাড়ের ওপর থেকে বয়ে নিয়ে এলো, বালি, নুড়ি, বালি, পলি, এগুলো তখন সে ওই পাহাড়ের পাদদেশের যে জায়গাটা, পাহাড়ের নিচের যে জায়গাটা মাটির সাথে মিশছে ওই জায়গাটাতে সব কিছু জমা করে। জমা করে একরকম উম মানে হাত পাখার মতো দেখতে, আগেকার দিনে যে হাত পাখা ব্যবহার করা হতো সেই হাত পাখার মতো দেখতে একটা ভূমিরূপ কিন্তু তৈরি হয়। এটাকেই কি বলে, এটাকেই বলা হয় আমাদের ওই তালপাতার পাখা যেমন হতো আর কি, সেইরকম তোমরা দেখবে। বা এখন যে প্লাস্টিকের পাখাগুলো হয় সেরকমও দেখতে তোমরা এটাও ভাবতে পারো। এটাকেই বলা হয় পলল ব্যাজনী। ঠিক আছে? আর কি, আর এই যে পলল ব্যাজনী, যখন অনেকগুলো পলল ব্যাজনী একসঙ্গে জুড়ে যায় তখন এই পলল শঙ্কু, এটাকে বলে, আগেরটা যেটা পাখার মতো ভূমিরূপ ওটাকে বলে পলল শঙ্কু, আর অনেকগুলো পলল ব্যাজনী একসঙ্গে জুড়ে গেলে সেটাকেই বলা হয় পলল ব্যাজনী। ঠিক আছে? তাহলে তোমরা যখন পরীক্ষায় এই প্রশ্নের উত্তরগুলো লিখবে তখন তোমরা অবশ্যই পয়েন্ট আকারে লিখবে। ঠিক আছে? কীরকম, প্রথমে লিখবে সংজ্ঞা, তারপরে লিখবে বৈশিষ্ট্য, আর তারপরে লিখবে উদাহরণ। এইভাবে এগুলোকে সাজাবে। ২ নম্বরের দিলে এইভাবে লিখলে অবশ্যই ভালো নম্বর পাবে। ঠিক আছে? আর ছবি হচ্ছে পলল ব্যাজনীর এইটা। ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে নদীবাঁক। নদীবাঁক তাহলে কিভাবে সৃষ্টি হয় নদীতে? নদীবাঁক যেটা হয় সেটা হচ্ছে যে নদী যখন নদীতে যখন পলি পড়ে যায়, পলি জমে যায় তখন কি হয়? তখন আ নদী আর যেভাবে সোজাভাবে যাচ্ছিল সেটা আর যেতে পারে না। ওই পলিটাকে বা ওই বাধাটাকে নদী একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। নদী তখন কিন্তু আঁকাবাঁকাভাবে এগিয়ে চলে। এটাকেই কি বলে? এটাকেই বলে নদীবাঁক। আর এই সময় মধ্য আর নিম্ন প্রবাহে কিন্তু নদীর গতি অনেকটাই কমে যায়। পাহাড়ে যখন থাকে তখন যেমন গতি থাকে, এই সময় কিন্তু নদীটা আর অত জোরে যেতে পারে না। তার জন্যে নদী একটু বাঁকাভাবে যায়। এটাকেই বলে নদীবাঁক। ঠিক আছে? আর এখানে নদীর ২ টো পাড় থাকে। একটা হচ্ছে যে খাড়া পাড়, আরেকটা হচ্ছে ঢালু পাড়। ঠিক আছে? খাড়া পাড়ের নদী কি করে? খাড়া পাড়ের নদী কিন্তু ক্ষয় করে। আর ঢালু পাড়ের নদী কি করে? ঢালু পাড়ের নদী কিন্তু কোনো কিছুকে জমায় বা সঞ্চয় করে। ঠিক আছে? আর এরপরে যেটা নদীবাঁক হচ্ছে এরকম বাঁকা, এটাই হচ্ছে নদীবাঁক। আর এটা হচ্ছে খাড়া পাড়, আর এটা হচ্ছে ঢালু পাড়। খাড়া পাড়, ঢালু পাড়, এই যে ছবিগুলো আমরা এঁকে দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখে নেবে। আর এরপরে যেটা আছে এখান থেকে সেটাও খুব ভালোভাবে পড়বে। সেটা কি? সেটা হচ্ছে যে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। ঠিক আছে? তাহলে অশ্বক্ষুর আকৃতির হ্রদ এটা কি? এটা হচ্ছে যে মানে এখানে ক্ষয় আর সঞ্চয় এই দুটো মিলে একসাথে কাজ করে এই ভূমিরূপটা কিন্তু তৈরি হয়। ঠিক আছে? আর এটা ঘোড়ার খুরের মতো দেখতে, সেজন্য এটাকে অশ্বক্ষুর আকৃতির হ্রদ কিন্তু বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে কি হয়? এখানে হচ্ছে যে সমভূমিতে যখন নদী থাকে তখন নদী এঁকে বেঁকে
নদীতে নদী আঁকাবাঁকাভাবে যায়, নদীতে অনেক বাঁক দেখা যায়, ঠিক আছে? আর কি হয়, আর এই নদী বাঁকের একটা পাড় কিন্তু ক্ষয় হয়, আর অন্য পাড়ে কি হয়, অন্য পাড়ে কিন্তু সঞ্চয় হয়। মানে নদী একটা পাড়ে যখন ক্ষয় করে বা একটা পাড় যখন ভেঙে যায়, তখন একটা পাড়ে সেই নদী সব কিছু জিনিসকে জমা করে, ঠিক আছে? আর কি হয়, আর একসময় এই দুটি বাঁকের মধ্যবর্তী বাঁকা ২টি বাঁকের মাঝখানের যে বাঁকা অংশটা, সেটা খুব কাছাকাছি চলে আসে। এই যে ছবিটা তোমরা দেখো, ৩ নম্বর ছবিটা। এখানে নদী সোজাভাবে যাচ্ছিল, ২ নম্বর ছবিতে নদীটা একটু বাঁক নিল। ৩ নম্বর ছবিতে কিন্তু এই বাঁকা অংশগুলো খুব কাছাকাছি চলে এলো। ঠিক আছে? আর ৪ নম্বর এর পরে কি হয়, তখন এই দুটি বাঁকের মাঝের অংশ ক্ষয় পেয়ে ক্ষয় হয়ে যায় আর নদী সোজা পথে চলে। হ্যাঁ। আর একসময় কি হয়, এই বাঁকা অংশটা তখন নদী থেকে আলাদা হয়ে গিয়ে এটা একটা হ্রদের মতো আলাদাভাবে থাকে, আর নদীটা তখন এইভাবে চলে যায়। এই যে হ্রদটা, এটাকে কেমন দেখতে হয়? ঘোড়ার খুরের মতো, সেইজন্যেই এটাকে বলে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। ঠিক আছে? আর কোথায় দেখা যায়? আমাদের এখানে মুর্শিদাবাদের মতিঝিল কিন্তু একটা অশ্বক্ষুর আকৃতির হ্রদ। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। এখানেও কিন্তু তোমরা কাকে বলে, সংজ্ঞা, তারপরে সৃষ্টি আর উদাহরণ, এই ৩ টে পয়েন্টে উত্তরটা লিখবে। ঠিক আছে? আর ছবি তার সাথে অবশ্যই তোমরা আঁকবে, কিন্তু ছবি খুব তাড়াতাড়ি তোমাদেরকে পরীক্ষার সময় আঁকতে হবে। একটা ছবি আঁকতে গিয়ে যেন অনেক বেশি সময় নষ্ট হয় না, সেটা অবশ্যই তোমরা খেয়াল করে ছবিটা আঁকবে। ঠিক আছে? আর এরপরে যেটা আছে, সেটা হচ্ছে যে প্লাবনভূমি আর স্বাভাবিক বাঁধ। এগুলো কি? প্লাবন মানে কি? প্লাবন মানে হচ্ছে যে বন্যা। ঠিক আছে? আর তাহলে এই হচ্ছে প্লাবনভূমি আর এই হচ্ছে স্বাভাবিক বাঁধ। এটা এবার কি করে তৈরি হয়, সেটাই আমরা এবার দেখব। ঠিক আছে? তাহলে প্লাবনভূমিটা আগে কি হয়, বন্যা নদীতে যখন বন্যা হয়, তখন কি হয়? তখন নদীর ২ পাড়ে নদীর জল উঠে যায়, তাই তো? ২ পাড়কে ছাপিয়ে নদীর জল উঠে যায়, এবং সেই যে নদীর এই বন্যার জলের সাথে যেসব পলি আসে, সেইগুলো তখন কি হয়? সেইগুলো তখন নদীর ২ পাড়ে জমা হয়ে হয়ে একটা সমভূমি তৈরি করে। ঠিক আছে? এটাকেই কি বলে? এটাকেই বলা হয় প্লাবনভূমি। প্লাবন মানে বন্যা, আর এটার বৈশিষ্ট্য কি? এটা খুব উর্বর হয়, আর এটা খাদর আর ভাঙার দুটো নাম থাকে এর। খাদর আর ভাঙ্গর। ঠিক আছে? গঙ্গায় অবশ্যই দেখা যায়, এটা উদাহরণ হয়ে যাবে। আর এরপরে স্বাভাবিক বাঁধ। তাহলে স্বাভাবিক বাঁধটা কি করে হয়? স্বাভাবিক বাঁধ হচ্ছে যে এই যে নদীর দুটো যে পাড়ে যখন পলি জমে, তার ফলে নদীর দুপাড়ে যে উঁচু একটা বাঁধের মতো দেখা যায়, এটাকেই বলা হয় স্বাভাবিক বাঁধ। ঠিক আছে? কেন হয়? কারণ বর্ষার সময় নদীতে যখন অনেক পলি আসে, তখন সেই পলিগুলোই নদীর ২ পাড়ে জমা হয়ে যায়। জমা হয়ে হয়ে একটা উঁচু বাঁধের মতো তৈরি করে। এটাকেই বলা হয় স্বাভাবিক বাঁধ। এটা সব নদী, বেশিরভাগ নদীতেই কিন্তু এটা দেখা যায়। আর এটা কি করে? প্লাবনভূমিকে কিন্তু বন্যার হাত থেকে বাঁচায়। ঠিক আছে? এটা অবশ্যই পড়বে। আর এই প্রশ্নের যেগুলো আমরা বলছি, এগুলো তোমরা ভালোভাবে তৈরি করার পর অবশ্যই তোমরা বাড়িতে লিখে অভ্যাস করবে, এবং ছবিগুলো আঁকা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলেই কিন্তু পরীক্ষায় তোমরা খুব সহজেই এগুলো করতে পারবে। ঠিক আছে? আর এরপরে যেটা আরও গুরুত্বপূর্ণ ভূমিরূপ এখানে, সেটা হচ্ছে যে বদ্বীপ। ঠিক আছে? তাহলে বদ্বীপ কীরকম? বদ্বীপ জিনিসটা কি? বদ্বীপ হচ্ছে যে নদী যেসব জিনিসগুলোকে বয়ে নিয়ে আসে, সেগুলো নদীর একদম শেষে, মানে নিম্ন প্রবাহে, বা সেগুলো যখন জমা হয়ে হয়ে বাংলার মাত্রাহীন বয়ের মতো একটা ভূমিরূপ তৈরি করে, তখনই সেটাকে কি বলে? তখনই সেটাকে বলা হয় বদ্বীপ। ঠিক আছে? এবার এই বদ্বীপ কিন্তু অনেক রকমের হয়। কোনোটাকে দেখতে হয় ধনুকের মতো, সেটাকে বলে ধনুক আকৃতির বদ্বীপ। আমরা এখানে ৩ টে নাম লিখে দিয়েছি। আরেকটা হচ্ছে তীক্ষ্ণাগ্র। ঠিক আছে? এটা একটা। আরেকটা হচ্ছে যে পাখির পায়ের মতো বদ্বীপ। এই ৩ রকমের বদ্বীপ কিন্তু দেখা যায়। ঠিক আছে? তাহলে যেটা ধনুক আকৃতির বদ্বীপ, সেটা কিন্তু এই সমুদ্রের মধ্যে ধনুকের মতো এরকমভাবে বেঁকে কিন্তু তৈরি হয়। এই যে এটা এখানে, আরেকটা যেটা তীক্ষ্ণাগ্র, তীক্ষ্ণাগ্রটা কীরকমভাবে হয়? তীক্ষ্ণাগ্রটা হচ্ছে যে করাতে দাঁতের মতো, এটা সমুদ্রে প্রবেশ করে এটা কিন্তু ক্রমশ এগিয়ে যায়। ঠিক আছে? আর পাখির পায়ের মতো বদ্বীপ, এটা পুরো পাখির পায়ের মতোই দেখতে হয়, এটাকে বলা হয় পাখির পায়ের মতো বদ্বীপ। ঠিক আছে? এগুলো ভালোভাবে অবশ্যই তোমরা তৈরি করবে। এই যে এখানে ছবিগুলো একবার তোমরা অবশ্যই দেখে নাও। এই যে এটা হচ্ছে ধনুক আকৃতির বদ্বীপ, এটা হচ্ছে তীক্ষ্ণাগ্র। তাহলে এটা দেখো সমুদ্রের দিকে ধনুকের মতো চলে গেছে। এটা ওই করাতের দাঁতের মতো একটা কিছু মাঝখানটায় এগিয়ে যায়। আর এটা হচ্ছে পাখির পায়ের মতো। এই হচ্ছে ৩ টে আমাদের বদ্বীপ। ঠিক আছে?
তাহলে এখান থেকে তোমাদের কীরকম প্রশ্ন থাকবে পরীক্ষায়, এখান থেকে তোমাদের যে কোনো একটা ভূমিরূপ দিয়ে দিতে পারে, সেটা তোমাদের 2 নম্বরের প্রশ্ন হতে পারে, আবার 3 নম্বরেও তোমাদের দিতে পারে। 3 নম্বরের দিলে তখন তোমরা একটু কীভাবে সেটা সৃষ্টি হয় বা তৈরি হয় সেটা একটু বেশি ব্যাখ্যা করে লিখবে, ঠিক আছে? আর 5 নম্বরের প্রশ্ন দিলে 3টে ভূমিরূপ একসাথে দিয়ে দেবে যে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত 3টে ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। মাধ্যমিকে কিন্তু এইরকম প্রশ্নই থাকে, ঠিক আছে? তখন তোমাদেরকে 3টে ভূমিরূপ ছবি এঁকে খুব সুন্দরভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? সেখানে তোমরা সংজ্ঞা ও বৈশিষ্ট্য আর উদাহরণ এইভাবেই তোমরা সাজাবে উত্তরগুলো, ঠিক আছে? আর আমাদের ক্লাস যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, না বুঝলে সেটাও তোমরা অবশ্যই বলবে। আর এরপরে আরেকটা আমরা জিনিস এখান থেকে পড়ব, সেটা কি? সেটা হচ্ছে যে খাঁড়ি। খাঁড়ি জিনিসটা কি? খাঁড়ি জিনিসটা হচ্ছে যে মোহনার কাছে নদীর মুখটা, মোহনা মানে নদীটা যখন সমুদ্রের সঙ্গে মেশে সেই সময় নদীর মুখ যদি ফানেলের মতো চওড়া হয় তখনই সেটাকে বলে খাঁড়ি। এই যে আমরা এখানে ছবিটা এঁকে দিয়েছি, এটা হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে নদী। এখানে কিন্তু মুখটা চওড়া হয়ে গেছে, এটা এরকমই দেখতে হয়, এটাকেই বলা হয় খাঁড়ি, ঠিক আছে? এখানে কি হয়, এটা কি করে তৈরি হয়, সৃষ্টি হয় এখানে মোহনা যদি গভীর বেশি হয় আর নদী ও জোয়ারের ভাটায়, নদী আর জোয়ার ভাটার বেগ বেশি হলে, ঠিক আছে? তাহলে কিন্তু বদ্বীপ সৃষ্টি হতে না পারায় তাহলে তখন সেখানে বদ্বীপ তৈরি হতে পারে না। তার জন্য নদীর মুখটা অনেকটা চওড়া হয় বা ফানেলের মতো হয়, এটাকেই বলা হয় খাঁড়ি, ঠিক আছে? আর সমুদ্র, নদী আর সমুদ্র এই দুটো একসঙ্গে কাজ করার জন্য ক্ষয় আর সঞ্চয়ের জন্য কিন্তু এই ভূমিরূপটা তৈরি হয়, ঠিক আছে? আর কোথায় দেখা যায় এগুলো? এগুলো হচ্ছে যে আমাদের সুন্দরবনের নদীগুলোতে কিন্তু এরকম খাঁড়ি দেখা যায়, ঠিক আছে? পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।